হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি জুবায়ের হাসান, পড়াশোনা করছি বুয়েট ত্রিপলি ডিপার্টমেন্টে। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অর্গানিকের শর্টেস্ট ওয়েতে তুমি কিভাবে প্রিপারেশন নিবে এক্সামের। এই ভিডিওটি সবার জন্য, যেহেতু তোমাদের এক্সামের আগে মাত্র একদিন ছুটি, একদিনে আসলে সম্পূর্ণ অর্গানিক শেষ করা পসিবল না, এই জন্য এই ভিডিওটি বানানো। সো দেরি না করে আমরা শুরু করি। তো সর্বপ্রথম যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে যে সংজ্ঞা। ক এর প্রশ্ন, একটা সৃজনশীলের ক, খ, গ, ঘ। কতে 1 মার্ক, কতে সাধারণত সংজ্ঞা এবং ডেফিনেশনস গুলো আসে। খতে হচ্ছে ছোট প্রশ্ন আসে। আর গতে হচ্ছে অনুধাবনমূলক। ঘতে হচ্ছে উচ্চতর দক্ষতা। তো আমরা ক দিয়ে শুরু করব। কতে হচ্ছে সংজ্ঞা আসে। তো আমরা 7টা সংজ্ঞা শিখলেই তোমাদের এইচএসসির জন্য হয়ে যাবে। প্রথমে হচ্ছে প্যারাফিন কি। প্যারাফিন হচ্ছে যে হাইড্রোকার্বনগুলো সক্রিয় নয়, অর্থাৎ সহজে বিক্রিয়া করে না। এখানে দেখো তোমাদের সংজ্ঞা দেওয়া আছে। যারা সক্রিয় নয় তারা কারা? আমি আগেও শিখিয়েছি, আগে ক্লাসে শিখিয়েছিলাম যে কার্বন কার্বন যদি এক বন্ধন থাকে তারা হচ্ছে প্যারাফিন। এরা সাধারণত জৈব বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, যেমন মিথেন, ইথেন। এরপর আসে হচ্ছে ক্যাটেনেশন। ক্যাটেনেশন কি জিনিস? ক্যাটেনেশন হচ্ছে সমজাতীয় পরমাণু সমূহ একে অপরের সঙ্গে বন্ধন তৈরি করার প্রবণতা। এটা সাধারণত কার্বনের ভিতর দেখা যায়। কার্বন দেখা যায় একটার সঙ্গে একটা বন্ধন তৈরি করে অনেক বড় চেইন তৈরি করতে সক্ষম। এই ধর্মকে বলা হয় কার্বনের ক্যাটেনেশন। এই ক্যাটেনেশনের ধর্মের প্রভাবেই জৈব যৌগ এত বড় চেইনফুল হয় এবং বিভিন্ন টাইপের যৌগ তৈরি করা সম্ভব। তুমি কখনো প্রকৃতিতে দেখবা না যে ম্যাগনেসিয়াম অনেকগুলো একসাথে অ্যাড হয়ে আছে, হ্যাঁ, বা সিলিকন অনেকগুলো অ্যাড হয়ে আছে। এটা খুবই কম দেখা যায়। একমাত্র কার্বনের ভিতরেই এই ক্যাটানেশন ধর্মটা দেখা যায়, যে একটা আরেকটার সঙ্গে কোভালেন্ট বন্ড অথবা সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। ক্যাটানেশনের সংজ্ঞা দেওয়া আছে। এরপরে হচ্ছে কার্বো ক্যাটায়ন এবং কার্বো অ্যানায়ন। এখানে একটু বানানে ভুল আছে। আচ্ছা, কার্বো ক্যাটায়ন কি জিনিস? যদি কার্বনের উপরে যদি পজিটিভ চার্জ থাকে তখন সেটাকে বলে কার্বো ক্যাটায়ন। তো পজিটিভ চার্জ কখন সৃষ্টি হয়? আমরা জানি কোনো পরমাণু যদি ইলেকট্রন ত্যাগ করে তখন তার উপরে পজিটিভ চার্জ সৃষ্টি হয়, তাই না? তো এখানে কার্বন ইলেকট্রন ত্যাগ করবে। ইলেকট্রন ত্যাগের ফলে কার্বনের উপরে পজিটিভ চার্জ সৃষ্টি হবে। তো কার্বনের উপর যদি পজিটিভ বা ধনাত্মক চার্জ থাকে তখন সেটাকে কি বলে? কার্বো ক্যাটায়ন। তাহলে কার্বো অ্যানায়ন কি? আমরা জানি কোনো যৌগ যদি ইলেকট্রন গ্রহণ করে তখন সে নেগেটিভ চার্জ হয়। তো ক্লোরিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তখন ক্লোরিন কি হয়? নেগেটিভলি চার্জড। তেমনই কার্বন যখন এক্সট্রা পরিমাণ ইলেকট্রন গ্রহণ করবে তখন কার্বন হবে নেগেটিভলি চার্জড। এবং কার্বন যদি ঋণাত্মক চার্জ যুক্ত থাকে কার্বনের পরমাণুর উপর তখন সেটাকে কি বলবো? কার্ব অ্যানায়ন। লুকাস বিকারক কি জিনিস? লুকাস বিকারক হচ্ছে অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড। অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড। অনার্দ্র মানে কি? অনার্দ্র মানে হচ্ছে এটার ভিতর কোনো পানি থাকতে পারবে না, একেবারে শুকনো। ইংলিশে বলে ড্রাই। ড্রাই জিঙ্ক ক্লোরাইড এবং HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণ, এটাকে বলা হয় লুকাস বিকারক। এটা কোথায় ব্যবহার করা হয়? লুকাস বিকারক হচ্ছে অ্যালকোহল শনাক্তকরণে ব্যবহার করা হয়। কোন অ্যালকোহল 1 ডিগ্রি, কোন অ্যালকোহল 2 ডিগ্রি, কোন অ্যালকোহল 3 ডিগ্রি, এগুলো শনাক্তকরণে লুকাস বিকারক ব্যবহার করা হয়। ফরমালিন কি জিনিস? ফরমালিন হচ্ছে ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণ। আচ্ছা, এর মানে কি? এর মানে হচ্ছে অ্যালডিহাইড কি তোমরা জানো অলরেডি। অ্যালডিহাইড আছে C++O, এক হাতে H এবং এক হাতে যে কোনো কিছু থাকতে পারে। আর দিলাম না, যে কোনো কিছু না, এক হাতে হচ্ছে, দুই হাতে H থাকবে, এটাকে বলে ফর্মালডিহাইড। তো ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণ। 40% জলীয় দ্রবণ। জলীয় দ্রবণ মানে কি? 40% জলীয় দ্রবণ মানে হচ্ছে তুমি একটা পাত্র নিবা, পাত্রের ভিতর তুমি 40% থাকবে হচ্ছে তোমার HCH, আর যে 60% থাকবে, এই 60%টা থাকবে হচ্ছে তোমার পানি। তো 40% জলীয় দ্রবণ, উল্টা বললাম? হ্যাঁ, না, ঠিকই আছে। 40% থাকবে HCHO বা ফর্মালডিহাইড এবং 60% থাকবে পানি, এটাকে বলা হয় ফরমালিন। এরপর আসে হচ্ছে রেজোন্যান্স কি জিনিস? রেজোন্যান্স আমি আগের ক্লাসে শিখিয়েছিলাম। আহ, এটা মেবি আমি 2 নাম্বার লেকচার শিখেছিলাম, লেকচার 2-তে। আচ্ছা,
তো রেজোন্যান্স হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন টাইপের যৌগগুলোর ভিতরে পরমাণুগুলোর স্থানান্তরণ হয় না, বাট ইলেকট্রনের স্থানান্তরণ হয়। এই ইলেকট্রনের স্থানান্তরণের জন্য দেখা যায় ওরা বিভিন্ন টাইপের শেপ নেয়। বুঝতে পারতেছো? এই বিভিন্ন টাইপের শেপ নেওয়ার জন্য তাদের আহ, ভৌত এবং রাসায়নিক ধর্মে দেখা যায় পার্থক্য সৃষ্টি হয়। এই ভৌত এবং রাসায়নিক ধর্মের পার্থক্যকে ব্যাখ্যা করার জন্য তখন এই ইলেকট্রনের স্থানান্তরণের উপর বেস করে যে গঠনগুলো পাওয়া যায় সেই গঠনগুলা দিয়ে আমাদের ব্যাখ্যা করতে হয়। তো এই ঘটনাকে বলা হয় রেজোন্যান্স। ঠিক আছে? আমি আমার 2 নম্বর লেকচারটা দেখে মানে শিখেছিলাম, ওটা অনেক বড় একটা লেকচার, জাস্ট তুমি এখান থেকে সংখ্যাটা মুখস্থ করো। আচ্ছা, তো মোটামুটি এই কয়েকটা সংজ্ঞা ভালো করে পড়ো। এগুলো বারবার আসছে, দেখো বোর্ডে বারবার আসে এগুলা। এই দেখো বোর্ডে আসে বারবার, আমি এখানে মানে উল্লেখ করে দিয়েছি। এই দেখো বারবার হাই চান্স এগুলো আসার। ফরমালিন কি জিনিস এটা আসার হাই চান্স পুরাই। তো এরপর যেটা পড়বো সেটা হচ্ছে যে আইসোমারিজম। আইসোমারিজম বলতেছি। এরপর যেটা পড়বো সেটা হচ্ছে খতে, খ মার্কে যেগুলো আসে এগুলো সাধারণত 2 মার্কস। এগুলো সাধারণত 2 মার্কের প্রশ্ন হয়। 2 মার্কের প্রশ্নে সহজে ব্যাখ্যা করে দিতে হয়। তো এখানেও আছে মোট 4টা 5টা কোশ্চেন আছে। 4টা 5টা না 2টা 3টা পড়লেই তোমাদের মোটামুটি কমন পড়ে যাবে। অর্গানিক থেকে 3টা কোশ্চেন আসবে, ওখান থেকে তোমাদের 2টা কোশ্চেন তো একবারে কমন আসার কথাই। তো এই কয়েকটা পড়লে তোমাদের একটা কোশ্চেন একেবারে কনফার্ম হয়ে যাবে। ঠিক আছে? তো আইসোমারিজম থেকে কি কি পড়বে? আইসোমারিজম থেকে পড়বে হচ্ছে জিওমেট্রিক আইসোমারিজমটা ভালো করে পড়বে। আমি আমার 2 নাম্বার লেকচারে এটা আমি শেষ করেছিলাম। লেকচার 2, লেকচার 2তে আমি শেষ করেছিলাম। তো জিওমেট্রিক আইসোমারিজম পড়বে। জিওমেট্রিক আইসোমারিজম কি? যখন দেখা যায় কার্বন কার্বনের ভিতর 2 বন্ধন থাকে অথবা চাক্রিক যৌগ থাকে, তখন এদেরকে বেন্ড করা যায় না। বেন্ড করা বলতে বোঝাচ্ছে যে এভাবে ঘোরানো যায় না। ওই যে কলম দিয়ে, 2টা কলম যদি থাকে এভাবে, 2টা কলমের এক পাশে তুমি যদি স্থির রাখবা, এই উপর থেকে তুমি যদি ঘোরাও সেটা কি ঘুরবে? সেটা ঘুরে না। হ্যাঁ। তো এটাই হচ্ছে জিওমেট্রিক আইসোমারিজম, যে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, দ্বিবন্ধন থাকার জন্য যদি বেন্ড না হয় তখন সেটাকে বলে জিওমেট্রিক আইসোমারিজম বা সিস ট্রান্স সমানুপাত। কখন সিস সিস বলে? সিস বলা হচ্ছে যখন আর জিওমেট্রিক আইসোমারিজমে কিন্তু 2টা কার্বনে একটা পরমাণু কমন থাকা লাগে। ধরো আমি এখানে হাইড্রোজেন কমন নিলাম, ঠিক আছে, বাকি 2টা হাতে যা ইচ্ছে তাই থাকতে পারবে। এখানে CH3 থাকলে প্রবলেম নাই, এখানে Cl থাকলে প্রবলেম নাই। এটা একটা কোন পরমাণু? এটা একটা, এটা একটা কি? এটা হচ্ছে তোমার ট্রান্স, তাই না? এটা হচ্ছে ট্রান্স। কেন ট্রান্স? ট্রান্স হওয়ার কারণ হচ্ছে এই যে 2টা হাইড্রোজেন আছে, এটা আমার দূরে দূরে আছে। তো দূরে দূরে থাকার কারণে এটাকে বলা হয় ট্রান্স সমাণু। তাহলে সিস সমাণু কোনটাকে বলে? সিস সমাণু কোনটাকে বলে? সিস সমাণু বলা হচ্ছে যখন কার্বন কার্বন 2 বন্ধন থাকবে এবং এক পাশে থাকবে হাইড্রোজেন আর এক পাশে থাকবে, মানে 2টা হাইড্রোজেন যখন কাছাকাছি থাকবে তখন সেটাকে বলে সিস সমাণু। সেটাকে বলে সিস সমাণু। তাহলে এটা হবে হচ্ছে সিস সমাণু। আচ্ছা, এরপরে যেটা আসে সেটা হচ্ছে টোটোমারিজম। টোটোমারিজম কি জিনিস? কখনো কখনো পরমাণুর গতিশীলতার কারণে বিভিন্ন টাইপের সমাণু সৃষ্টি হয়। রেজোন্যান্সের কারণে যেমন বিভিন্ন গঠন তৈরি হয়, তেমনি ওটা তো গঠন তৈরি হয় বাট পরমাণু সেম থাকে রেজোন্যান্সে। বাট এখানে নতুন পরমাণু সৃষ্টি হয়ে যায়। ঠিক আছে? ইলেকট্রনের গতিশীলতা এবং পরমাণুর গতিশীলতার কারণে কখনো কখনো নতুন নতুন যৌগ সৃষ্টি হয়। এখানে একটা এক্সাম্পল দিয়ে আমি ব্যাখ্যা করি এটা। ধরো এই যে CH3C, এটা একটা কিটোন, তাই না? কিটোনে বলো কোনটা বেশি তড়িৎ ঋণাত্মক এখানে, এই কার্বন এবং আর এই কার্বন এবং এই অক্সিজেনের ভিতরে? অক্সিজেনটা নিশ্চয়ই একটু তড়িৎ ঋণাত্মক এবং কার্বনটা একটু তড়িৎ ধনাত্মক। যার ফলে কি হবে, এই অক্সিজেনটা ইলেকট্রন এখান থেকে নিয়ে নিতে পারবে। বুঝতেছো? কেন নিয়ে নিতে পারবে? কারণ অক্সিজেনটা একটু তড়িৎ ঋণাত্মক। এই তড়িৎ ঋণাত্মকতার কারণে সে এই যে দ্বিবন্ধন থেকে একটা বন্ধন নিজের দিকে টেনে নেয়। এই টেনে নেওয়ার ফলে যেটা হয় সেটা হচ্ছে যে এই অক্সিজেনটা তখন এই অক্সিজেনটা তখন তোমার নেগেটিভলি চার্জড হয়। নেগেটিভলি চার্জড হয়ে যায়। যখন নেগেটিভলি চার্জড হয় তখন কার্বন পজিটিভলি চার্জড হয়। বাট এই অবস্থাতে স্থায়ী না। তো এই অবস্থাকে ট্যাকেল দেওয়ার জন্য পার্শ্ববর্তী যে কার্বনটা আছে, এই কার্বনটা এই হাইড্রোজেন থেকে এই ইলেকট্রনটা এখানে পাস করে দেয়।
বুঝতে পারছো, ইলেকট্রনটা এখানে পাস করে দেয়, কিভাবে পাস করে? ডবল বন্ডের মাধ্যমে। সো এখানে দেখো কার্বনের একটা ইলেকট্রন একটা ভেঙে গেল। আচ্ছা আমি এর পরের চিত্রটা দেখাই, তাহলে বুঝতে অসুবিধা হবে। হুম। তো পরের চিত্র দেখা যাবে এরকম হবে একটা গঠন। দেখো খেয়াল করে, CH3 ছিল, সি, একটা বন্ধন ও, অক্সিজেন নেগেটিভ। এখানে দেখো কার্বন, হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। এই কার্বন নিশ্চয়ই এটা স্টেবল না। তো এর স্টেবিলিটিটা ভাঙার জন্য কি হবে? এই যে এই হাইড্রোজেন থেকে ইলেকট্রন নিয়ে নেবে কার্বন, ইলেকট্রন নিয়ে নিলে কি হবে? এখানে ডাবল বন্ড তৈরি হবে। তাহলে হাইড্রোজেনটা কি তখন পজিটিভলি চার্জড হবে না? কারণ কি, হাইড্রোজেনে তো ইলেকট্রন ছিল একটা, সে সমযোজী বন্ধনের মাধ্যমে দুইটা বন্ধন তৈরি করেছিল। এখন তো সে তাও দিয়ে দিয়েছে, তাহলে কি হবে? হাইড্রোজেনটা তোমার কাছে পজিটিভলি চার্জ হবে। তখন এই হাইড্রোজেনটা তার এই অক্সিজেনের সঙ্গে গিয়ে যৌগ গঠন করবে, কারণ অক্সিজেন এখন নেগেটিভলি চার্জ এবং হাইড্রোজেন পজিটিভলি চার্জ। তাহলে এর পরের চিত্রটা কি হবে? পরের চিত্রে আমরা এর আসল আইসোমারটা দেখতে পারবো। ঠিক আছে, তাহলে CH3, সি, একটা OH, এখানে ডবল বন্ড, CH। ঠিক আছে, তাহলে এইটার টোটোমারিজমের ইফেক্ট হচ্ছে দেখা গেল এখানে। বুঝতে পারতেছো? আচ্ছা, এরপর যেটা পড়তে হবে সেটা হচ্ছে অপটিক্যাল আইসোমারিজম। আমি আমার সেকেন্ড লেকচারটা একটু দেখে নিও, একবার শর্ট ক্লাসে আমি শিখিয়েছিলাম অপটিক্যাল আইসোমারিজম কি জিনিস। ঠিক আছে, আচ্ছা তাও একটু সংক্ষেপে বলে দিই। কোনো কোনো দর্পণ প্রতিবিম্ব যদি একে অপরের সঙ্গে উপস্থাপনযোগ্য না হয় তখন সেটাকে অপটিক্যাল আইসোমার বলে। প্রথম হচ্ছে কাইরাল কার্বনের একটা ব্যাপার ছিল। কাইরাল কার্বন কি জিনিস সংক্ষেপে লিখি। কাইরাল কার্বন হচ্ছে কাইরাল কার্বন কাইরাল কার্বন কি জিনিস? একটা কার্বনে যখন চারটা হাতেই চারটা ডিফারেন্ট পরমাণু থাকে এবং চারটা ডিফারেন্ট মৌল থাকে বা যৌগ থাকে। বুঝতে পারতেছো? তো কার্বনের চারটা হাতেই কার্বনের চারটি হাতে চারটি ভিন্ন পরমাণু থাকতে হয়। ঠিক আছে, চারটি ভিন্ন পরমাণু থাকতে হয়। তখন সেটাকে বলা হয় কাইরাল কার্বন। তো কাইরাল কার্বন থাকলেই তখন সেখানে অপটিক্যাল আইসোমারিজম দেখা সম্ভব। এখানে উদাহরণ হিসেবে আমি দেখাতে চাই ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিডটা দেখতে কেমন হয়? দেখো ল্যাকটিক অ্যাসিডটা দেখতে হয় হচ্ছে কার্বন এক হাতে OH থাকে, এক হাতে থাকে হচ্ছে তোমার এক হাতে থাকে একটা কার্বক্সিলিক অ্যাসিড, এবং আর এক হাতে থাকে হচ্ছে তোমার CH3। এটা একটা ল্যাকটিক অ্যাসিড। তো আমি ল্যাকটিক অ্যাসিডকে 3 ডাইমেনশনালি আরেকভাবে আঁকাইতে পারি। দেখো সেটা হবে দেখতে এরকম। সি, এই হাতে দিব আমি এই হাতে দেবো OH, এই হাতে C, অ্যান্ড এই হাতে CH3। দেখো দুইটা কিন্তু দেখতে সেম মনে হইলেও দুইটা সেম না। কারণ কি, এটা একটা একটা আরেকটা দর্পণ প্রতিবিম্ব। দর্পণ প্রতিবিম্ব বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে মিরর ইমেজ। আচ্ছা, ধরো তুমি আয়নার সামনে গিয়ে দাঁড়াইলে তোমার দেখবা যে তোমার ডান হাত বাম হাত হয়ে যায়। বুঝতে পারতেছো? সো এখানে এটাই হবে যে এই কার্বন, এটা একটা কাইরাল কার্বন, কারণ এই কার্বনে চারটা হাতে চারটা ডিফারেন্ট পরমাণু এবং চারটা ডিফারেন্ট মৌল আছে। এটা একটা কাইরাল কার্বন। দুটা সেম দেখতে হলেও দুটা সেম না। কারণ কি, এদের ভৌত এবং রাসায়নিক ধর্ম সেম হয়, বুঝতেছো, বাট কিন্তু এদের আলোক ধর্ম ডিফারেন্ট হয়। আলোক ধর্ম ডিফারেন্ট হওয়ার কারণ হচ্ছে এই যে 3 ডাইমেনশনাল স্ট্রাকচার। ওটা আমি সেকেন্ড লেকচারে ভালো করে সুন্দর করে পড়িয়েছিলাম অপটিক্যাল আইসোমারিজমে। ঠিক আছে, সো এরা একে অপরের উপর দর্পণ প্রতিবিম্ব হয় না। কিভাবে হয় না? কারণ দেখো এটা ওইচটা এখানে ডান পাশে আছে, আর এখানে ওইচটা লেফট সাইডে আছে। তো তুমি যদি এটাকে উঠিয়ে ওর উপরে বসাও, দেখো জীবনও মিলবে না। আমি দেখো উঠে বসানোর চেষ্টা করি। দেখো আমি ধর এটাকে উঠে বসাইলাম, মিলতেছে কার্বনের উপরে মিললে? দেখো একটা এইচ আসছে এই পাশে আর একটা এইচ আসছে ওই পাশে। সো এরা একে অপরে কি দর্পণ প্রতিবিম্ব। এরা একে একে অপরের উপরে বসে যায় না। দেখো উপরে দেখো সি ডবল এইচ বসে যাচ্ছে, নিচে CH3 বসে যাচ্ছে, বাট OH এবং এইচ বসতেছে না। সো নিশ্চয়ই এদের ভিতর গঠনগত পার্থক্য আছে। বুঝছো? এই গঠনগত পার্থক্যের কারণে এদের ভিতর অপটিক্যাল আইসোমারিজম দেখা যায়। এবং তুমি যদি এই টাইপের যৌগ দেখো দুইটা, তখন এই অপটিক্যাল আইসোমারের
দুইটা যৌগকে একে অপরের এনানসিওমার বা অ্যান্টিমার বা অ্যান্টিমর্ফ বলে। ঠিক আছে, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে এল, এটা হচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিড, এটা হচ্ছে এল ল্যাকটিক অ্যাসিড। বুঝছো? এটা কমপ্লিটলি ডিপেন্ড করে হচ্ছে তোমার আইসোমারিজমের উপরে। আচ্ছা, তো যেটা বলতে চাইতেছিলাম সেটা হচ্ছে যে এরা দুইটা এরা দুইটা যৌগ আইসোমার, দেখতে সেম, গঠন সেম, জাস্ট অপটিক্যাল অপটিক্যাল ধর্ম ভিন্ন। এদের একে অপরের উপর সুপার ইম্পোজ করা যায় না, অর্থাৎ একে অপরের উপর যদি বসাই আমরা, তখন দেখা যায় যে একে অপরের উপর কমপ্লিটলি বসে না, অবিকলভাবে বসানো সম্ভব নয়। ঠিক আছে, তাহলে এদেরকে আমরা কি বলবো? অপটিক্যাল আইসোমার। ঠিক আছে, এবং এরা একে অপরের অ্যানানসিওমার বা অ্যান্টিমার বা অ্যান্টিমর্ফ। দেখো এটা অনেকবার আসছে বোর্ডে, এটা অনেকবার আসার সম্ভাবনা ভেরি হাই। ঠিক আছে, তোমরা একটু এটা দেখে নিও। তো আমাদের খ এখানে শেষ, আমরা এখন গ শুরু করব। আচ্ছা, তো এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে গ তে যেগুলো আসে, অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্ন। তোমরা জানো অনুধাবনমূলক প্রশ্ন থেকে মোট 3 মার্কস থাকে। সো অনুধাবনমূলক প্রশ্নে যেগুলো আসে তার কিছু খণ্ডাংশ দিয়েছি আমি, যেগুলো হচ্ছে পড়লে তোমাদের প্রায় কমন পড়ে যেতে পারে। হ্যাঁ, যেগুলো বারবার বারবার বোর্ডে আসতেছে, সাধারণত ওইগুলাই রিপিট হয়। সো ওইগুলো নিয়েই 3 টাইপের জিনিস আমি দিয়েছি এখানে, 3 টাইপের তোমার কোশ্চেন দিয়েছি। ওইগুলো তুমি সলভ করলে মোটামুটি তোমার কভার হয়ে যাচ্ছে। ঠিক আছে, যেমন প্রথম থেকে যেটা শুরু হয় সেটা হচ্ছে ফেনল কেন অ্যাসিডিক হয়। তো এটা আমি শিখিয়েছি আগেই, এটা হচ্ছে আমি লেকচার 2-তে শিখেছিলাম। ঠিক আছে, যে ফেনল কেন অ্যাসিডিক হয়, এটা হচ্ছে রেজোন্যান্সের মাধ্যমে ব্যাখ্যা করা যায়। যে রেজোন্যান্সের 2, 3, 2 এবং 4 নাম্বার গঠনে দেখা যায় যে ফেনলের উপরে একটা হাইড্রোজেন বা হাইড্রোনিয়াম আয়ন সৃষ্টি হয়। ওই হাইড্রোনিয়াম আয়নই মূলত তোমার এই অ্যাসিডিটির জন্য দায়ী। বাট এটা কি যে কোনো মাধ্যমে দেখাবে না, এটা হচ্ছে তোমার খুবই দুর্বল অ্যাসিড। এটা হচ্ছে কোথায় দেখাবে অ্যাসিডিটির ধর্ম, সেটা হচ্ছে আহ, ক্ষারীয় মাধ্যমে। আচ্ছা, আমি যদি রেজোন্যান্সের চিত্রটা আঁকাই, দেখো রেজোন্যান্সের চিত্রটা ও এইচ, তো দেখা যায় যে এই হাইড্রোজেন থেকে অক্সিজেন ইলেকট্রন নিয়ে নেয়, এবং এর যে ইলেকট্রনগুলো থাকে সে আর কি এই কার্বনকে পাস করে। এটা হচ্ছে রেজোন্যান্স। তখন কার্বনের ভিতর দেখা যায় যে কার্বনের ভিতর 5টা বন্ড তৈরি হয়, কিন্তু 5টা বন্ড থাকা সম্ভব না একটা কার্বনে। তখন কার্বন এর পাশের কার্বনে ইলেকট্রন সাপ্লাই করে দিই। এটা 1 নম্বর চিত্র হলে 2 নম্বর চিত্র যেটা হয় সেটা যে এখানে ডবল বন্ড তৈরি হয়, এখানে ডবল বন্ড, ও এখানে একটা এই যে অক্সিজেন ইলেকট্রনটা পায় কোথায়? অক্সিজেন ইলেকট্রনটা পায় হচ্ছে তোমার এই হাইড্রোজেন থেকে। সো এই হাইড্রোজেনটা এখানে, এই হাইড্রোজেনটা এখানে এই যে ছোট করে H+ হয়ে থাকে। বুঝতে পারতেছো? আচ্ছা, তাহলে এখানে 2টা বন্ড, এখানে এটা এটা এই যে এক্সট্রা 2টা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা পুরো ইসে ফ্লো করতে থাকে। সো এটা হচ্ছে 2 নম্বর চিত্র। 3 নম্বরে গিয়ে কি হবে? 3 নম্বরে গিয়ে এই যে অক্সিজেন একটা H+, তো এই যে হাইড্রোনিয়াম আয়নটা সৃষ্টি হয়েছে বা H+ আয়ন সৃষ্টি হয়েছে, তো এইটাই মূলত তোমার কিসের জন্য দায়ী? এটাই মূলত তোমার অ্যাসিডিটির জন্য দায়ী। তো তুমি প্রশ্নে প্রথমে রেজোন্যান্সের সংজ্ঞা লিখবে, রেজোন্যান্সের সংজ্ঞা লিখে রেজোন্যান্স কি ওটা ব্যাখ্যা করবে, ব্যাখ্যা করে রেজোন্যান্সের জন্য কেন অ্যাসিডিটি হচ্ছে সেটা ব্যাখ্যা করবে, এবং রেজোন্যান্সের চিত্রগুলো এঁকে দিবে। দিলে তোমরা ইজিলি তোমরা হচ্ছে 3 মার্ক কভার করতে পারবে। আচ্ছা, এইটা তাহলে এটা হচ্ছে এখানে আসবে, এটা এখানে। ঠিক আছে, আমি রেজোন্যান্সটা কমপ্লিট করতেছি না। তো তোমরা যদি দেখলে দেখবা যে এই পরের চিত্রটাও সিমিলারলি হবে। হুম, এই যে দেখো হাইড্রোনিয়াম আয়ন সৃষ্টি হচ্ছে অক্সিজেনের উপরে। সো এটাই মূলত কনসেপ্ট। আচ্ছা, অ্যারোমেটিক অ্যামিনদের ক্ষারীয়তা। আচ্ছা, অ্যারোমেটিক অ্যামিন যেগুলো আছে সেগুলো হচ্ছে কম ক্ষারীয় হয় দেন অ্যালিফেটিক অ্যামিন। তো অ্যালিফেটিক অ্যামিন কারা? অ্যালিফেটিক অ্যামিন হচ্ছে RNH2, এগুলো হচ্ছে অ্যালিফেটিক অ্যামিন। এদের ভিতর আহ, আছে যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে যে যেমন CH3NH2, এটা হচ্ছে 1 ডিগ্রি বা 2 ডিগ্রি হইতে পারে। যেমন NH2 এগুলো হচ্ছে তোমার অ্যালিফ্যাটিক অ্যামিন। আর অ্যারোমেটিক অ্যামিন কারা? অ্যারোমেটিক অ্যামিন হচ্ছে অ্যানিলিন, এই যে NH2।
তো অ্যারোমেটিকগুলো কেন বেশি সক্রিয়? সক্রিয় বলতে বোঝাচ্ছে যে কেন বেশি কম ক্ষারীয়, ভুল বলেছি। আর হচ্ছে অ্যালিফ্যাটিকগুলো কেন বেশি ক্ষারীয়? এই প্রশ্নের উত্তরটা কি? এই প্রশ্নের উত্তরটা আসে হচ্ছে লুইস অ্যাসিড থেকে। হ্যাঁ, লুইস অ্যাসিড এবং লুইস ক্ষার কারা? লুইস ক্ষার হচ্ছে তারা যারা ইলেকট্রন জোড় প্রদান করে অন্য কোনো মৌলের ভিতরে অথবা যৌগের ভিতরে, তারা হচ্ছে লুইস ক্ষার। তো অ্যামোনিয়াম আয়ন যেখানে থাকে সেটা হচ্ছে একটা লুইস ক্ষার। ঠিক আছে, তো এখানে যেই অ্যামোনিয়াম আয়নটা আছে এটা কি একটা লুইস ক্ষার, এটাও একটা লুইস ক্ষার, এটা একটা লুইস ক্ষার। কিন্তু কোনটা বেশি সক্রিয় এটা এক্সামে আসে। তো এইটার ব্যাখ্যাও তোমার রেজোন্যান্স দিয়ে করতে হয়। কিভাবে রেজোন্যান্স দিয়ে করতে হয়? দেখো, তোমার হচ্ছে লুইস ক্ষারের মূল বৈশিষ্ট্য কি? মূল বৈশিষ্ট্য হচ্ছে কোনটা বেশি ক্ষারীয়, এটার মূল বৈশিষ্ট্যটা ব্যাখ্যা করে হচ্ছে কোনটা বেশি ইলেকট্রন প্রদান করতে পারবে ইজিলি, কোনটা বেশি ইলেকট্রন প্রদান ইজিলি করতে পারবে। তুমি যদি NH3 দিকে তাকাও, এই যে NH3 ভিতরে কি, NH3 ভিতরে দুইটা মুক্তজোড় ইলেকট্রন থাকে, এই মুক্তজোড় ইলেকট্রনের জন্যই তো তারা ক্ষারীয় ধর্ম প্রকাশ করতে পারে। সো যদি CH3 থাকে, আমরা জানি যে CH3 ইলেকট্রন সাপ্লাই করে, অর্থাৎ অ্যালিফেটিক অ্যালকাইল মূলকগুলা হচ্ছে তোমার ইলেকট্রন সাপ্লাই করে। ঠিক আছে, তো CH3টা ইলেকট্রন সাপ্লাই করবে তোমার হচ্ছে নাইট্রোজেনের ভিতরে। এর কারণে নাইট্রোজেনের ভিতর কি ইলেকট্রনের কি ঘাটতি পড়বে নাকি বেশি হয়ে যাবে? বেশি হয়ে যাবে বা আধিক্যতা দেখা যাবে। তখন দেখা যাবে যে এই নাইট্রোজেনটা খুব ইজিলি এই মুক্তজোড় ইলেকট্রন ছাড়তে পারতেছে। এই মুক্তজোড় ইলেকট্রন যে ইজিলি ছাড়তে পারবে সে তত বেশি ক্ষারীয় হবে। ঠিক আছে, কিন্তু তুমি যদি অ্যারোমেটিক অ্যামিনের দিকে তাকাও, অ্যারোমেটিক অ্যামিনে জানি যে রেজোন্যান্স হয়। রেজোন্যান্স হয় কিভাবে? এই যে NH2-র উপরে যে দুটা মুক্তজোড় ইলেকট্রন আছে, এই মুক্তজোড় ইলেকট্রন তারা এই কেন্দ্রে ঢুকে প্রবেশ করিয়ে দেয়। যেটা আমরা দেখেছি এখানে, এই মুক্তজোড় ইলেকট্রন, এই যে ফেনলের ক্ষেত্রে কি মুক্তজোড় ইলেকট্রন ভিতরের দিকে প্রবেশ করিয়ে দেয়। ঠিক সেমভাবে ঠিক সেমভাবে অ্যানিলিনও তার মুক্তজোড় ইলেকট্রন তোমার কেন্দ্রের ভিতর প্রবেশ করিয়ে দেয়। তো এর পরের চিত্রটা তুমি যদি দেখো, আহ, আচ্ছা আমি প্রথম থেকে আঁকি। দেখো, NH2 দুটা মুক্তজোড়। ঠিক আছে, আমি যেটা ভুল করেছি সেটা হচ্ছে যে মাঝখানে এটা না দিয়ে বন্ড দেওয়া উচিত। ঠিক আছে, তো এখানে একটা বন্ড, এখানে একটা বন্ড, এখানে একটা বন্ড। তো মুক্তজোড় ইলেকট্রন যখন সে প্রবেশ করায়, মুক্তজোড় ইলেকট্রন যখন সে প্রবেশ করায় এইখানে, তখন এই মুক্তজোড় ইলেকট্রনটাকে ব্যালেন্স করার জন্য সে কই থেকে বাকি ইলেকট্রনটা নেই? একটা হাইড্রোজেন থেকে ইলেকট্রন নেই। ঠিক আছে, তো একটা কার্বনের ভিতর তখন এই যে এখানে 5টা বন্ড থাকতে পারে না, তখন সে এখানে সাপ্লাই করে। তাহলে পরের চিত্রটা দেখতে কেমন হয়? পরের চিত্রটা দেখতে হয় এরকম। দেখো, এখানে ডবল বন্ড NH, আরেকটা H+, তাই না? আরেকটা কি উৎপন্ন হবে? H+ উৎপন্ন হবে। কেন উৎপন্ন হবে H+? কারণ হচ্ছে এইখান থেকে H+ থেকে তো মূলত ইলেকট্রনটা নিবে, নিয়ে ব্যালেন্স করবে হাইড্রোজেন মানে নাইট্রোজেন। আচ্ছা, তাহলে এখানে দুইটা বন্ড দেখা যাবে, দুইটা মুক্তজোড় ইলেকট্রন দেখা যায়, এখানে একটা বন্ড, এখানে একটা বন্ড। দেন এটা রেজোন্যান্সের মাধ্যমে পুরো আহ, মৌল যৌগের ভিতর ঘুরতে থাকে এইভাবে, তাই না? তো রেজোন্যান্সের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এটা, যে অ্যানিলিনে সাধারণত এই যে এখানে একটা, এখানে একটা ডবল বন্ড NH+। তো অ্যানিলিনে কি সাধারণত নাইট্রোজেনের উপরে কি মুক্তজোড় ইলেকট্রন থাকে না? সেগুলো হচ্ছে তোমার রেজোন্যান্সের কারণে তোমার ডিলোকালাইজড হয়ে যায়, অর্থাৎ ঘুরতে থাকে। ঠিক আছে, ডিলোকালাইজড হয়ে ঘুরতে থাকে। এর জন্য দেখা যায় যে এখানে আবার H+ উৎপন্ন হচ্ছে এক্সট্রা করে, তাই না? একটা H+ বা হাইড্রোনিয়াম আয়ন সৃষ্টি হচ্ছে এখানে। তো এই কারণে দেখা যায় যে এই যেখানে একটা H+ বা হাইড্রোনিয়াম আয়ন সৃষ্টি হচ্ছে, তো এই কারণে দেখা যায় যে অ্যারোমেটিক অ্যামিন এত ইজিলি অ্যালিফ্যাটিক অ্যামিনের মতো এত ইজিলি, এই যে অ্যালিফ্যাটিক অ্যামিনের মতো এত ইজিলি তোমার মুক্তজোড় ইলেকট্রন প্রদান করতে পারে না। এর জন্য অ্যারোমেটিক অ্যামিন কম ক্ষারীয় হয়। তো এক্সামে এটাই ব্যাখ্যা করবে যে রেজোন্যান্স কি, রেজোন্যান্সের কারণে কেন অ্যানিলিন তোমার হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন কিভাবে কেন্দ্রের ভিতর প্রবেশ করিয়ে দেয়, এবং যার ফলে দেখা যায় যে হাইড্রোনিয়াম আয়ন সৃষ্টি হয়। এবং পাশাপাশি নাইট্রোজেন লুইস ক্ষারের মতো, লুইস ক্ষারকদের মতো
মুক্তচর ইলেকট্রন অন্য কোনো যৌগকে প্রদান করতে পারে না। এর জন্য দেখা যায় যে অ্যারোমেটিক অ্যামিনগুলো কম ক্ষারীয় হয়। এটা ব্যাখ্যা করে দিবে, ইজিলি 3 মার্ক কভার করে ফেলবে। এরপর হচ্ছে ইথাইন কেন দুর্বল অ্যাসিড। আচ্ছা, এটা ব্যাখ্যা করবে হচ্ছে অরবিটাল থিওরি দিয়ে। তো তুমি যদি ইথাইনটা আঁকো, ইথাইনটা তুমি যদি আঁকো সি ট্রিপল বন্ড সি এইচ এইচ। আচ্ছা, তুমি যদি তৃতীয় অধ্যায়টা পড়ে আসো, পর্যায় সারণী পর্যায় ধর্ম অধ্যায়টার নাম এরকমই ছিল একটা। আচ্ছা, তখন তুমি দেখবে যে কার্বন, এই কার্বনের তোমার হচ্ছে এসপি অরবিটাল সৃষ্টি হবে, তাই না? এসপি অরবিটাল সৃষ্টি হবে, বুঝতেছো? আচ্ছা, এটা কেমনে করে? এটা ছিল হচ্ছে তোমার হাইব্রিডাইজেশন থেকে আসে। হাইব্রিডাইজেশনে হচ্ছে তোমার প্রথমে যেটা কাউন্ট করতে হয় সেটা হচ্ছে যে কয়টা সিগমা বন্ড আছে। এখানে সিগমা বন্ড আছে একটা এবং পাই বন্ড আছে দুইটা। তার তার জন্য হবে আছে মূল হাইব্রিডাইজেশন হবে হচ্ছে দুইটা, মানে দুইটা অরবিটাল এসে তোমার হাইব্রিডাইজড হবে। তো এর জন্য আর কি তোমার একটা এস আসবে অরবিটাল, একটা পি আসবে অরবিটাল। এর জন্য কার্বনের হচ্ছে এসপি অরবিটাল থাকবে। ঠিক আছে, এখানেও কি হাইব্রিডাইজেশন থেকে জানতে পারি কার্বনের এখানেও এসপি অরবিটাল থাকবে। দুইটা সিগমা, দুইটা সিগমা মানে কি? দুইটা সিগমা মানে হচ্ছে দুইটা অরবিটাল এসে এখানে মূলত বন্ধন তৈরি করেছে। দুইটা দুইটা অরবিটাল এসে যদি বন্ধন তৈরি করে, একটা তো এস আসা লাগবে মাস্ট, আরেকটা কি আসা লাগবে? আরেকটা লাগবে পি আসা। দুইটা মিলে এসপি। ঠিক আছে, তো কার্বনের এখানে মূলত হাইব্রিডাইজড অরবিটাল কয়টা? দুইটা। দুইটাই কি? দুইটাই হবে এসপি। এখানেও এসপি, এখানেও এসপি। বাকি যে পাইগুলো আছে, পাইগুলো আর কি তোমার সমযোজী বন্ধন তৈরি করছে পায়ের মাধ্যমে। ঠিক আছে, ওটা সিগমা বন্ধন না, ওরা অরবিটাল নতুন করে কোনো হাইব্রিডাইজড অরবিটাল তৈরি করে না। তো মূল বন্ধনের জন্য দায়ী হচ্ছে এই যেগুলা। আচ্ছা, তো কার্বন এখানে কোন হাইব্রিডাইজেশনে আছে? সেটা হচ্ছে এসপি। আচ্ছা, তুমি বলো যে এসপিতে এস এর পার্সেন্টেজ কত এবং পি এর পার্সেন্টেজ কত? এখানে দুইটা সেম ভাবে মিলতে হবে, বুঝছো? এস পি, এটা ধরো পি, এটা ধরো এস। তো এটা সেম পোর্শনে মিলতে হবে, অর্থাৎ এটা হবে 50%, এটা হবে 50%। ঠিক আছে, যদি তোমার ধরো এসপি 3 থাকতো, এসপি 3 থাকলে এস এর পোর্শন থাকতো হচ্ছে 33 না, 25% থাকতো। আর এই তিনটে থাকতো 75%। মানে পি এর প্রত্যেকটা পি এর 25 করে, তাহলে মোট পি এর পোর্শন থাকবে হচ্ছে 75 এবং এস এর পোর্শন থাকবে 25%। আচ্ছা, তো এই যে যে কার্বন কার্বন ত্রিবন্ধনে যে আমাদের, এই যে কার্বন কার্বন ত্রিবন্ধনে যে আমাদের এসপি সংকরায়ন আছে, মানে হাইব্রিডাইজেশন আছে। তো এই সংকরায়নের জন্য এদের ভিতর 50% এস ধর্ম আছে। তো 50% এস ধর্ম যদি থাকে, তোমরা বলো যে ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকে কোন তো অরবিটালে? এস নাকি পি নাকি ডি নাকি এফ? তো তোমরা যদি ওই অধ্যায়টা পড়ে আসো, তোমরা জানবে যে এস এর আর কি ইলেকট্রনের প্রতি আকর্ষণটা বেশি। আকর্ষণ বলতে বোঝাচ্ছে যে ধারণ ক্ষমতা অনেক বেশি হয়, দেন পি, দেন ডি, দেন এফ, বুঝছো? তো এই কারণে এস এর ইলেকট্রনের প্রতি আসক্তিটা বেশি এস অরবিটালের, কারণ এস অরবিটালটা ছোটও হয়, অনেক ছোট হয়। আর পি অরবিটালটা দেখো অনেক বড় হয়, সেটা ইলেকট্রনের মেগার ডেন্সিটিটা একটু কম হয়। কিন্তু এস এর ইলেকট্রন মেকের ডেন্সিটিটা অনেক বেশি হয়, কারণ কম একটা স্পেসে অনেক বেশি পরিমাণ ইলেকট্রন রাখতে হয়। তো এদের ইলেকট্রনের প্রতি আসক্তিটাও বেশি। তো তুমি যদি অন্যান্যগুলা দেখো, আমি এখানে ডিলিট করতেছি, আমি এগুলা, আচ্ছা, তুমি যদি অন্যান্য যৌগ দেখো, যেমন তুমি সি সি সি3 ইথেন দেখো, ইথেনের ক্ষেত্রে এটা sp3, এটাও sp3। সো sp3 গঠন একটা কার্বনে, এস এর ধর্ম হচ্ছে 25%। তো এখানে ইলেকট্রনের প্রতি চাহিদা একটু কম হবে। বাট তুমি যদি তিন বন্ধন দেখো, ইথাইনের ক্ষেত্রে দেখো, তখন দেখবে যে এদের ভিতর ইলেকট্রনের চাহিদা অনেক বেশি, কারণ এস এর ধর্ম প্রায় 50%। বুঝতেছো? এস এর ধর্ম প্রায় 50%। তো এদের ইলেকট্রনের প্রতি চাহিদা অনেক বেশি থাকবে, অর্থাৎ এরা ইলেকট্রন খুব ইজিলি নিতে পারবে। আচ্ছা, তো ইলেকট্রনের প্রতি চাহিদা বেশি থাকলে কি হবে? ইলেকট্রনের প্রতি চাহিদা বেশি থাকলে তোমার হাইড্রোজেন থেকে ওরা এক্সট্রা ইলেকট্রন নিয়ে নেবে। বুঝতেছো? আচ্ছা, আমি দেখো ডান সাইডে, বাম সাইডে দেখাচ্ছি, সি ট্রিপল বন্ড সি এইচ এইচ। তো এই কার্বনের ইলেকট্রনের প্রতি চাহিদা অনেক বেশি। তখন কি করবে? এই হাইড্রোজেন থেকে যে ইলেকট্রন আছে, হাইড্রোজেনের ইলেকট্রন কোথায় আছে? হাইড্রোজেনের ইলেকট্রন এই বন্ধনের ভিতর আছে। বুঝছো? এখানে বন্ধন কোভ্যালেন্ট বন্ড তৈরি হয় দুইটা ইলেকট্রন দিয়ে।
কার্বন একটা ইলেকট্রন সাপ্লাই দেয়, হাইড্রোজেন একটা ইলেকট্রন সাপ্লাই দেয়। সো এইখান থেকে ইলেকট্রনটা কার্বন নিয়ে নেয়, নিয়ে নিলে কি হবে, সি মাইনাস এবং এইচ প্লাস উৎপন্ন হয়। বুঝছো? তো এই কারণে তোমার হচ্ছে ইথাইন দুর্বল অ্যাসিড হয়। বুঝছো? তো এটাই ভালো করে যদি ব্যাখ্যা করতে পারো, তোমার হচ্ছে প্রায় 3 মার্ক চলে আসবে ইজিলি। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে বিক্রিয়া সমূহ, যে কোন কোন বিক্রিয়াগুলো আসে ঘতে, অনুধাবনমূলক প্রশ্ন এগুলা। এখানে তোমাদের হচ্ছে 4 মার্কস বরাদ্দ। তো খুব ইজিলি 4 মার্কস তোমরা পেতে পারো মাত্র কয়েকটা রিয়াকশন শিখে। অনেক বেশি পড়ালেখা করার প্রয়োজন পড়ে না অ্যাকচুয়ালি। তো কি কি পড়বে তোমরা? তোমরা প্রথমে যেটা পড়বে হচ্ছে সেটা হচ্ছে যে শনাক্তকরণগুলো ভালো করে শিখবে। শনাক্তকরণ হচ্ছে প্রথমে শিখবে হচ্ছে অসম্পৃক্ত, এটা 3 নম্বর হবে, অসম্পৃক্ততা পরীক্ষাগুলো শিখবে। ঠিক আছে, অসম্পৃক্ততা পরীক্ষা কি, 3 নাম্বার দিয়ে প্রথম দিয়ে শুরু করতেছি। অসম্পৃক্ততা পরীক্ষা কি দেখো আমি দিয়ে দিয়েছি। অসম্পৃক্ততা পরীক্ষা হচ্ছে কার্বন দ্বিবন্ধন, ত্রিবন্ধন নাকি একক বন্ধন। ঠিক আছে, অর্থাৎ কার্বন সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত। আমরা জানি যে অসম্পৃক্ত কারা, অসম্পৃক্ত হচ্ছে যাদের ভিতর দুই বন্ধন এবং ত্রিবন্ধন থাকে কার্বন কার্বনে। এবং সম্পৃক্ত কারা, যাদের ভিতর হচ্ছে এক বন্ধন থাকে, কার্বন কার্বন যখন এক বন্ধন দিয়ে তৈরি হয় তখন সেগুলো হচ্ছে সম্পৃক্ত। ঠিক আছে, তো এখানে মূলত আমাদের অসম্পৃক্ততা এবং সম্পৃক্ততার ভিতর পার্থক্যটা বের করতে হয়। তো অসম্পৃক্ততা পরীক্ষায় আমরা হচ্ছে দুইটা টেস্ট আছে, একটা আছে ব্রোমিন টেস্ট, একটা আছে বেয়ার টেস্ট। হ্যাঁ, একটা আছে ব্রোমিন টেস্ট, একটা আছে বেয়ার টেস্ট। আমি এগুলো সব কিছুই কাভার করেছিলাম। তোমার হচ্ছে খুব সুন্দর একটা ভিডিও করেছিলাম, ওটা হচ্ছে যে আমার লেকচার 1-এ আমি লিঙ্ক দিয়ে দিব। সেটা হচ্ছে মাত্র 20 টাইপের রিয়াকশন শিখিয়েছিলাম। মাত্র 20 টাইপের রিয়াকশন শিখলে তোমাদের এইচএসসিতে প্রায় 100% কমন আনা সম্ভব। তো ওই ভিডিওতে আমি এটা খুব ভালো করে ব্যাখ্যা করেছি। তো ওই ভিডিওটা তোমরা দেখতে পারো। তো অসম্পৃক্ত পরীক্ষা প্রথমে শিখবে তোমরা, যে দেখা যায় যে সম্পৃক্ত মৌলগুলো এই বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, ব্রোমিন টেস্ট এবং বেয়ার টেস্টে অংশগ্রহণ করে না। এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোনো যৌগ যদি অংশগ্রহণ না করে ওটা সম্পৃক্ত, আর যদি অংশগ্রহণ করে, যদি রং চেঞ্জ করে, যেমন ব্রোমিন টেস্টে ব্রোমিনের লাল বর্ণ দূর হয়। ঠিক আছে, তো ওইগুলো হচ্ছে তোমার অসম্পৃক্ত যৌগ। এরপর যেটা শিখবে সেটা হচ্ছে লুকাস বিকারকের মাধ্যমে কিভাবে তোমার অ্যালকোহলের 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণ করা হয়। আজান দিচ্ছে তাই অফ করতেছি। যেটা পড়ছিলাম সেটা হচ্ছে যে লুকাস টেস্টের মাধ্যমে বা লুকাস বিকারকের মাধ্যমে আমরা হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলকে শনাক্তকরণ করতে পারি। বিক্রিয়াগুলো আমি আমার 2 নম্বর লেকচারে 1 নম্বর লেকচারে আমি শিখেছিলাম। খুব সুন্দর একটা ভিডিও আছে ওটা, যে মাত্র 20 টাইপের রিয়াকশন দিয়ে আমরা ফুল অর্গানিকটা 100% কমন আনতে পারি এইচএসসিতে। তো এখানে মূলত যেটা শিখবো সেটা হচ্ছে যে সংক্ষেপে করবো আমরা এগুলা। তো তুমি যেটা পড়বে সেটা হচ্ছে যে লুকাস বিকারক দিয়ে কেমনে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলকে পার্থক্য করা যায়। সেটা হচ্ছে যে 3 ডিগ্রি অ্যালকোহল তুমি যদি ইউজ করো তখন দেখবা যে সঙ্গে সঙ্গে বিক্রিয়া করে, 1 ডিগ্রি অ্যালকোহল বিক্রিয়া করে না। 2 ডিগ্রি অ্যালকোহল 5 থেকে 10 মিনিট পরে রিয়াকশন করে, এখানে ভুল লিখেছি, 10 সেকেন্ড, এখানে মিনিট হবে। 5 থেকে 10 মিনিট, 5 থেকে 10 মিনিট পর তারা রিয়াকশন করে, এবং 3 ডিগ্রি অ্যালকোহল সঙ্গে সঙ্গে রিয়াকশন করে। ঠিক আছে, এরপরে যেটা আসে সেটা হচ্ছে অ্যালডিহাইড ও কিটোনের ভিতর পার্থক্যকরণ একটা টেস্ট আছে। সেটা হচ্ছে যে একটা হচ্ছে টলেন ও ফেলিং দ্রবণ দিয়ে করতে হয়। তো টলেন বিকারকের মাধ্যমে তুমি যখন অ্যালডিহাইড ইউজ করবে তখন দেখা যাবে কি, এখানে এই যে এই রিয়াকশনটা তোমরা মনে রেখো একবারে, ডাইরেক্ট রিয়াকশনটা লিখতে পারলো মার্কস। ঠিক আছে, রিয়াকশনটা ফুল মুখস্থ রেখো। আমি ফুল ব্যাখ্যা করেছিলাম ওই ভিডিওটায় যে কিভাবে মানে রিয়াকশনটা হয়, খুবই ইজিলি ব্যাখ্যা করেছিলাম, মানে যাতে তুমি ইজিলি মনে রাখতে পারো যে কোনটা পরে কোনটা আসে, মানে বিক্রিয়ার কলা কৌশল আর কি। তো এখানে হচ্ছে তোমার এই যে সিলভারে, সলিড সিলভার নিচে পড়ে যায়, এবং সিলভারটা কি হয়, সিলভারটা আয়নার মতো চকচক করে। তো চকচকে সিলভারের দর্পণ দেখা যায়। বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার টলেন বিকারকের মাধ্যমে। টলেন বিকারক কোনটা, এটা হচ্ছে টলেন বিকারক। ঠিক আছে, এরপর যেটা আসে সেটা হচ্ছে যে ফেইলিং ফেইলিং টেস্ট। হ্যাঁ, ফেইলিং দ্রবণের মাধ্যমে। তো ফেইলিং দ্রবণ হচ্ছে এই যে এই দুইটা হচ্ছে ফেইলিং দ্রবণ। এই ফেইলিং দ্রবণের মাধ্যমে দেখা যায় যে কপার অক্সাইডে, হ্যাঁ কপার অক্সাইডে তোমার লালচে দ্রবণ পড়ে নিচে, রেড রেড অধক্ষেপ পড়ে। ঠিক আছে, লালচে অধক্ষেপ পড়ে। তো এই লালচে অধক্ষেপ যদি দেখি আমরা তখন এটাকে বলি আমরা যে এটা একটা অ্যালডিহাইড।
কিটোন কি এখানে রিয়াক্ট করে? কিটোন একটার সাথে রিয়াক্ট করে না। কিটোন না টলেন বিকারকের সঙ্গে রিয়াক্ট করে, না ফেলিং দ্রবণের সঙ্গে রিয়াক্ট করে। এখানে কিছুই রিয়াক্ট করে না, ঠিক আছে? তো যদি তুমি তোমার কাছে টেস্ট টিউবে যদি দুইটা সাবস্টেন্স থাকে এবং তার ভিতরে একটা যদি রিয়াক্ট করে একটা যদি রিয়াক্ট করে না, তো তুমি একটাকে বলতে পারবে যেটা রিয়াক্ট করবে সেটা হচ্ছে তোমার অ্যালডিহাইড হবে, যে কোনো অ্যালডিহাইড হইতে পারে। আর যেটা করবে না সেটাকে তুমি বলবা কিটোন। যেটা কোনো করবে না বলতে পারছে যেটা কোনো অদক্ষেপ ফেলবে না, বিক্রিয়া করবে না, বিক্রিয়া না করলে অদক্ষেপও পড়বে না। বুঝছো? আচ্ছা। তারপর হচ্ছে তোমার অ্যালডল ঘনীভবন বিক্রিয়াটা তোমাদের পড়তে হবে। অ্যালডল ঘনীভবন বিক্রিয়াটা এটা অনেকবার আসছে বোর্ডে, ঠিক আছে? অ্যালডল ঘনীভবন বিক্রিয়াটা পড়বে যে দুইটা অ্যালডিহাইড কি এমনি একসাথে মার্জ হয়ে একটা ওইচ, ঠিক আছে, একটা অ্যালডল উৎপন্ন করে। এটা আমি ওই টাইপের রিয়াকশনে দেখিয়েছিলাম খুব সুন্দরভাবে এটা কিভাবে হয় প্রসেসটা। তুমি ডাইরেক্ট যদি তুমি এই রিয়াকশনটা মনে রাখতে পারো তাতেও হবে। এরপর হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া। ক্যানিজারো বিক্রিয়া কি জিনিস? অ্যালডিহাইডের আলফা হাইড্রোজেন যদি না থাকে তাহলে সেটা কেমনে রিয়াক্ট? আলফা হাইড্রোজেন কি জিনিস সেটা একটু ব্যাখ্যা করে দিই। আলফা হাইড্রোজেন হচ্ছে তোমার যে কার্বন থাকে, কার্বনের সঙ্গে যদি তোমার একটা ফাংশনাল গ্রুপ থাকে, ধরো ওইচ আছে, মানে কার্যকরী মূলক থাকে, ওই মূলকের পাশে যদি আরেকটা কার্বন থাকে, মানে কার্বনের পাশে যদি আরেকটা কার্বন থাকে, সেখানে যদি ধরো এইচ আছে ক্লোরিন আছে, তো এখানে ফাংশনাল গ্রুপ কোনটা? এইটা। তার সাইডের যে মৌলটা আছে, সে সাইডের মৌলটাকে আমরা বলি, এই যে সাইডের মৌলটা আছে, এই সাইডের মৌলে এটাকে বলি আলফা কার্বন। হ্যাঁ, আলফা কার্বনের যে হাইড্রোজেন গুলো থাকে সেটাকে বলে আলফা হাইড্রোজেন। তো এটা একটা আলফা হাইড্রোজেন, এইটা একটা আলফা হাইড্রোজেন, ঠিক আছে? তো HCHO এর কি কোনো আলফা হাইড্রোজেন থাকে? দেখো তো, C ডবল বন্ড O, এক হাতে এইচ এক হাতে এইচ। তো HCO, এইটা এইটা এই পুরোটা মিলে কি একটা অ্যালডিহাইড মূলক। তো অ্যালডিহাইড মূলকের পাশে কোনো কার্বনই নাই, তো আলফা হাইড্রোজেনই নাই। তো এখানে আলফা হাইড্রোজেন থাকে না। বাট অ্যালডল ঘনীভবন বিক্রিয়ায় তখন হচ্ছে আমাদের আলফা হাইড্রোজেন থাকা লাগে। তো এখানে যখন আলফা হাইড্রোজেন নাই, এই এক লাইনের রিয়াকশনটা মনে রাখতে পারো যে আলফা হাইড্রোজেন না থাকলে একটা অ্যালকোহল উৎপন্ন হয় এবং একটা তোমার হচ্ছে লবণ উৎপন্ন হয়। ঠিক আছে, এটা একটু দেখে নিও। 2 নম্বর লেকচারটা তুমি ওটাই আমি সম্পূর্ণ ব্যাখ্যা করেছি দুইটাই, অ্যালডল ঘনীভবন ক্যানিজারো। এটা হচ্ছে বিক্রি একবারে লাস্টের দিকে গিয়ে ব্যাখ্যা করছি, ঠিক আছে? এটা কেমনে বিক্রিয়ার কলা কৌশলটা কিভাবে ইজিলি মনে রাখতে পারবে, এখানে তুমি হচ্ছে ডাইরেক্ট রিয়াকশনটা মনে রাখলেও হবে বা বই থেকে পড়ে নিলেও হবে। এরপরে তুমি যেটা পড়বে সেটা হচ্ছে যে গ্রিগনার্ড বিকারক, ঠিক আছে? গ্রিগনার্ড বিকারক দিয়ে কি কি তৈরি করা সম্ভব। তো ওটা আমি দেখেছিলাম, আমার ভিডিওর মাঝখান দিকে আছে এটা, যে গ্রিগনার্ড বিকারক দিয়ে কি কি উৎপন্ন করা পসিবল। খুবই ইম্পর্টেন্ট একটা আহ, খুবই গ্রিগনার্ড বিকারক খুবই ইম্পর্টেন্ট একটা আমার বিকারক আর সাবস্টেন্স। এটা দিয়ে অনেক কিছু তৈরি করা সম্ভব। ইগনাট বিকারক দিয়ে অ্যালকোহল তৈরি করা সম্ভব, 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করা সম্ভব, 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করা সম্ভব, কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করা সম্ভব এবং কিটোন তৈরি করা সম্ভব। ওটা আমাদের এক্সামে আসে না, বাট কিটোনও তৈরি করা সম্ভব, ঠিক আছে? এখান থেকে কিটোনও তৈরি করা সম্ভব। তো ওটা এক্সামে আসে না, আমি জাস্ট এমনি লিখে দিলাম। এইচএসসি তে সাধারণত আসে না, ওটা একটু বেশি দিবে। তো আমি আমি ওটাও কভার করেছি। তো একটা সাম আপ করে দিই, ঠিক আছে? তোমাদের মূলত কি কি পড়তে হবে। মূলত যেটা পড়তে হবে সেটা হচ্ছে তুমি প্রথমে আইসোমারিজম পড়বে। সর্বপ্রথম আইসোমারিজম কনফিগারেশন গুলো, আইসোমারিজমের সবকিছু পড়বে। ওটা আমি লেকচার 2 তে কভার করেছি, ঠিক আছে? ওটা সম্পূর্ণ শেষ করবে। আইসোমারিজমটা খুব সুন্দর করে কভার করে দিয়েছে একবারে ইজিলি, মানে ইজিলি যেভাবে মনে রাখতে পারো সেভাবে কভার করে দিয়েছি। খুব বেশি ডিপলি পড়ায়নি, খুব বেশি ডিপলি জানার প্রয়োজনও পড়ে না আমাদের, ঠিক আছে? তারপরে তুমি আছে লুকাস বিকারক কি, লুকাস বিকারক দিয়ে কিভাবে রিয়াক্ট করতে হয় ওগুলো শিখবে। মানে শনাক্তকরণ শিখবে, তোমরা শনাক্তকরণগুলো শিখবে, লুকাস বিঘটকের শনাক্তকরণ। এটা অনেক বেশি। ও আচ্ছা, আমি এখান থেকে ফ্রিকোয়েন্সি লিখে দিয়েছি, অর্থাৎ কতবার আসছে আর কতবার আসার সম্ভাবনা কত। আইসোমারিজম আসার সম্ভাবনা 9/10, অর্থাৎ আসবেই প্রায়। লুকাস বিঘটকের যে শনাক্তকরণ এটাও 9/10, প্রায় আসতে পারে, ঠিক আছে? শনাক্তকরণ তোমার আসবেই, এটা 10/10। শনাক্তকরণটা প্রতি বছর আসবেই, শনাক্তকরণটা প্রতি বছর আসবেই, এটা 10/10। তো লুকাস বিকারকের 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এটা শিখবে তোমরা। তারপরে অ্যালডিহাইড এবং কিটোনের ভিতর পার্থক্যের যে রিয়াকশন গুলো আছে, ঠিক আছে, টোলেন এবং ফেলিং দ্রবণ দিয়ে টেস্টগুলো, ওটা পড়বে। অসম্পৃক্ততা টেস্ট পড়বে, ব্রোমিন টেস্ট এবং বেয়ার টেস্ট, এই দুটো পড়বে। এখানে একটা দিয়েছি সেটা হচ্ছে যে ফেনলের পরীক্ষা। এটা অত বেশি ইম্পর্টেন্ট না, বাট আমি তাও এখন দেখিয়ে দিব, একটু পরে দেখিয়ে দিব।
তো তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে যে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনগুলো পড়বে, ওটা আমার ফার্স্ট ভিডিওতে আমি কভার করেছিলাম। ঠিক আছে, যে বেনজিন নাইট্রেশন, হ্যালোজিনেশন, ফ্রিডেল ক্যাপ বিক্রিয়া কেমনে দেয়, বিক্রিয়ার কলাকৌশল আমি সেকেন্ড ভিডিওতে আমি ব্যাখ্যা করেছিলাম। ঠিক আছে, এটা দেখে নিও। এটা 8 আউট অফ 10 কম ইম্পর্টেন্ট, বাট 8 আউট অফ 10 ইজ অনেক ইম্পর্টেন্ট। লাইক 10 বার এক্সাম হইলে 8 বার এটা আসছে। ঠিক আছে, তো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে তোমার এখানে ফ্রিকোয়েন্সি বলতে বুঝেছি কতবার আসছে, তো 10 বার এক্সাম হলে 8 বার আসছে, তার মানে এটা আসার সম্ভাবনা অনেক বেশি। অম্লক্ষারের ধর্মের বিশ্লেষণে যেটা, যে অ্যালকোহল, কার্বক্সিলিক অ্যাসিড, এটা অম্লত্বের যে পার্থক্য, যে কার্বক্সিলিক অ্যাসিড, কোন কার্বক্সিলিক অ্যাসিড বেশি অম্ল হয়, কোনটা কম অম্ল হয়, তা শুনে রাখো। যে চেইন যদি লম্বা হয়, কার্বক্সিলিক অ্যাসিডের চেইন যদি লম্বা হয়, কার্বক্সিলিক অ্যাসিডের চেইন যদি লম্বা হয় তখন এটা কম অ্যাসিডিক হয়। ঠিক আছে, আচ্ছা। তারপরে এই যে মাত্র শিখাইলাম যে অ্যালিফেটিক এবং অ্যালিফেটিক অ্যামিন এবং অ্যারোমেটিক অ্যামিন এর ভিতরে কোনটা বেশি ক্ষারীয়, এটা শিখবে। তারপর যেটা শিখবে সেটা হচ্ছে যে নিউক্লিওফিলিক রিয়াকশনগুলো শিখবে, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, মার্কোনিকভের নিয়ম অনুযায়ী এগুলো শিখবে, অ্যালডল, ক্যানজার, এগুলো আমি সব শিখেছি। ঠিক আছে, তারপর হচ্ছে SN1 SN2 বিক্রিয়া, এগুলো সবই আমি দেখিয়ে দিয়েছি। এইগুলো দেখিয়েছিলাম হচ্ছে তোমার লেকচার 1-এ দেখিয়েছিলাম। আমি লিংক দিয়ে দিব দুইটাই, তো দুইটাই তোমরা দেখে নিবে। আচ্ছা, তো আমার যেটা দেখানোর কথা সেটা দেখিয়ে দিই, যে ফেনল কেমনে শনাক্ত করে। শোনো, যা যা পড়াচ্ছি এইটুকা অনেক। ঠিক আছে, এটা তোমার যারা একদমই পড়ানো নেই তাদের জন্য এটুকুই enough। যারা একটু অ্যাডভান্স তারা, তাদেরও আমার দুইটা লেকচার দেখলেই হবে, জাস্ট এইচএসসির জন্য। ঠিক আছে, তোমাদের মেবি মাঝখানে একটা দিন গ্যাপ আছে, তো একটা দিন গ্যাপে তো আসলে পড়া সম্ভব নয় SSC 25 জন্য। তো যা যা বলতেছি এগুলো পরে এক্সামে যাও, প্রায় 100% কমন আসতে পারবে। ঠিক আছে, আচ্ছা। তো ফেনল কেমনে শনাক্তকরণ করে দেখো, এই একটা রিয়াকশন মনে রাখবে। ফেনলের ভিতর যেটা দেওয়া হয় FeCl3। FeCl3 কি? ফেরিক ক্লোরাইড। এটা দেখতে কি হয়? এটা দেখতে রেড হয়, মানে লাল হয়। এরা দুটো যখন রিয়াক্ট করলে দেখা যায় যে এই হাইড্রোজেনটা ছেড়ে দিয়ে তোমার হচ্ছে এই সেল উৎপন্ন করে। ঠিক আছে, এখন বলো ক্লোরিন কয়টা আছে? ক্লোরিন আছে এখানে তিনটা। তার মানে এখানে তিনটা HCl উৎপন্ন হবে। তিনটে HCl এর জন্য এখান থেকে তিনটা আসা লাগবে। ঠিক আছে, ফেনল আসবে তিনটা। তাহলে আয়রনের যোজনী কত? আয়রনের যোজনী হচ্ছে 3, ফেনলের যোজনী 1, তো Fe3। বুঝছো? আয়রনের যোজনী 3, এই যে ফেনল এখানে H ছেড়ে দিয়েছে, তো এভাবে উৎপন্ন হবে। এটার রং কি হয়? এটার রং হয় হচ্ছে বেগুনি। এটার রং হয় বেগুনি। সো তুমি যদি লাল বর্ণের যদি তুমি সাবস্টেন্স, মানে লাল বর্ণে তুমি যদি ফেরিক ক্লোরাইড নাও এবং ফেনলের ভিতর দিয়ে অ্যাড করে মিক্স করো, তখন যদি তুমি বেগুনি বর্ণের পাও, তখন বুঝতে হবে ওটা একটা ফেনল। তো এটাই আর কি শনাক্তকরণ বিক্রিয়া। তো মোটামুটি যা যা শিখাইলাম, এটা একটু এক্সট্রা পড়াইলাম, তো মোটামুটি যা যা শিখাইলাম এগুলাই এক্সামের আগের দিন নাইটে কভার করতে পারলে তোমরা খুব সুন্দর একটা এক্সাম দিতে পারবে। ঠিক আছে, পড়াশোনা করো, এগিয়ে যাও সামনে।